ভূতবাগানের কথামালায় আজ শুনবেন শচীন দাস রচিত গল্প ভয়ঙ্কর। বেশ কয়েক বছর আগেকার কথা। আমি তখন গিরিডি মধুপুর ব্রাঞ্চ লাইনের একটা ছোট্ট স্টেশনে সহকারী স্টেশন মাস্টার। সবে বদলি হয়ে এসেছি, একা থাকি, খাই দাই, কাজের সময় আবার স্টেশনেই পড়ে থাকি। একটু যে কথা বলবো তেমন লোকও পাই না। একে নির্জন স্টেশন, সাঁওতাল পরগনার আদিবাসী অধ্যুষিত এলাকা, তার উপর আপ আর ডাউন মিলে 24 ঘন্টায় মাত্র 4টি ট্রেন। সময় যেন আর কাটতে চায় না। তবু খানিকটা রেহাই পাওয়া যেত যদি আমার মাস্টারমশাইটি একটু সহজ হতেন, একটু খোলামেলা মনে আমার সঙ্গে মিশতেন। কিন্তু স্টেশন মাস্টার খুব রাশভারী স্বভাবের লোক, খুব গম্ভীর। কথা যেন তার মুখ থেকে বেরোয় না। আগে নাকি তবু বলতেন, কিন্তু বছর তিনেক হলো ছোট ছেলেটা হঠাৎ মারা যাওয়ায় সেটুকু হারিয়েছেন। অগত্যা কী আর করা, কাজ করতে করতে কাজের ফাঁকেই বই পড়ি, লোক গুনি, আর ট্রেন এলেই উঠে গিয়ে চেকিংয়ের জন্য প্ল্যাটফর্মে দাঁড়াই। তা সেদিনও দাঁড়িয়েছিলাম, কিন্তু ট্রেনটা চলে যেতেই হঠাৎ একজন কে এসে আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। কে কে তুমি? কৌন হ্যায়? বলতে না বলতেই দেখি নন্দ মুখ তুলে সোজা হয়ে দাঁড়িয়েছে। এ কি নন্দ, তুই? এই বুঝি তোর 10 দিন হলো? নন্দ লজ্জা পেল। আগে তা কি করব, দেশের বাড়িতে যেতে না যেতেই ধুম জ্বর। সে জ্বর আর কিছুতেই ছাড়ে না কেন? মামার চিঠি পাওনি বাবু? চিঠি? কই না তো। ওই দেখো, চিঠি পাওনি। তয় আর তুমি কি করবে? যাকগে, আমি যখন এসে গেছি তখন আর চিন্তা নেই। তা খাওয়া দাওয়া ঠিক মতন করছো তো? কথার ফাঁকেই আমি বাধা দিলাম। হ্যাঁ হ্যাঁ, সবই হচ্ছে। তা তুই কি করে এখানে এলি বল? তুই তো জানিস আমি এখানে বদলি হয়ে এসেছি, নাকি আমাদের বাড়ির থেকেই খবরটা পেয়েছিস? না না দা বাবু, তোমাদের বাড়িতে আর যাওয়া হলো কই? অসুখ থেকে উঠেই তো সোজা এখানে চলে এলাম। অবশ্যই আমি নেবেছিলাম তোমার আগের কাজের জায়গায়, তা ওখান থেকেই মাস্টারবাবুরা আমাকে এখানে পাঠিয়ে দিল। বলতে বলতে নন্দর মুখে হাসি ছড়িয়ে পড়ল। ভাবলাম, বুদ্ধি আছে বটে ছেলেটার। আমাকে না দেখে চলে যায়নি, ঠিক খোঁজখবর করে এখানে চলে এসেছে। অবশ্য আমিও আমার সহকর্মীদের বলেছিলাম নন্দ এলেই যেন এখানে পাঠিয়ে দেয়। কিন্তু 10 দিনের নাম করে গিয়ে 10 মাসের মাথায় ফিরে না আসতে আমি ওর কথা প্রায় ভুলেই গেছিলাম। যদি বা মনে পড়তো সঙ্গে সঙ্গে রেগে যেতাম ওর উপরে। ভেবেছিলাম দেশের বাড়িতে গিয়ে হয়তো বা বিয়ে টিয়ে করে সংসার পেতে বসেছে। তা বসুক, কিন্তু তাই বলে একটা খবর দিতে কি হয়? যাই হোক, ভুলেই গিয়েছিলাম। আর নতুন জায়গায় এসে নিজেরটা করে নিচ্ছিলাম। ঠিক এই সময় আজ এখানে এসে হাজির হলো নন্দ। ওকে দেখে খুশিই হলাম। যাক, এসে যখন পড়েছে আর আমাকে হাত পুড়িয়ে রেঁধে খেতে হবে না। যা করার ওই নন্দই করবে সব। ওই তো করতো আগের জায়গায়। নন্দ বলল, হাঁ করে তাকিয়ে দেখছো কি দাদাবাবু? নাও, চলো তো এখন, দেখি ঘর দোরের হাল কেমন রেখেছ। আমি এগোবার আগেই হন হন করে এগিয়ে চলল নন্দ। আমি ডাকলাম, কী রে,
অত তাড়াহুড়ো করছিস কেন? নন্দ দাঁড়িয়ে পড়ল। তারপর আমার দিকে তাকিয়েই দেখি ওর মুখ শুকিয়ে গেছে, চোখের কোলে হতাশা। কেন দাবাবু, তুমি কি কাউকে ঠিক করে ফেলেছো নাকি? একটু মজা করতে ইচ্ছে হলো। বললাম, হ্যাঁ, তা তো রেখেছি। পাহাড়ের ওদিকে থাকে, ওই দূরের গ্রাম থেকে আসে। কি করব বল? তোর দেরি দেখে ভাবলাম তুই বুঝি আর আসবি না, তাই। মুখ চুন করে ফিরে চলল নন্দ। বলল, তাহলে আর গিয়ে কি করব, দেশেই ফিরে যাই বরং। সত্যি সত্যি প্ল্যাটফর্মের দিকে হেঁটে যাচ্ছে দেখে আমি টেনে ধরলাম। দূর বোকা, আমার কথা কি সত্যি বিশ্বাস করলি নাকি? লোক কোথায় পাবো এখানে? নিজেই নিজের হাত পুড়িয়ে রাঁধছি, আর বারবার তোর কথাই ভাবছি। তবে নন্দর মুখে এবার হাসি ফুটল। আমি তো জানতাম দাবাবু তোমার খুব কষ্ট হচ্ছে, তাই তো ভালো হতেই সোজা চলে এলাম। না, চলো দেখি কোন দিকে বাড়িটা বলো। ওই তো, আমি হাত তুলে দেখালাম। ওই যে লাল রঙের লম্বা বাড়িটা দেখছিস দূরে, ওইটাতেই আমি থাকি। হনহনিয়ে কোয়ার্টার লক্ষ্য করে হেঁটে চলল নন্দ। কিন্তু তালা খুলে ঘরে ঢুকে সবে জানলা টানলা খুলেছি, নন্দ হঠাৎ লাফিয়ে উঠল। আরে ছি ছি ছি, এ কি করে রেখেছো তুমি দাবাবু? এমন ঘরে কেউ থাকতে পারে? কেন, দিব্যি তো আছি। হ্যাঁ আছো, কিন্তু এমন অবস্থায় থাকলে তো দুদিনে অসুখে পড়ে যাবে তুমি। নাও সরো তো, দেখি কতটা কি করা যায়। বলতে বলতে আমাকে প্রায় বাইরেই বের করে দিল নন্দ। আমি জানালাম, ঠিক আছে, তুই ততক্ষণে ঘরদর গুছোতে থাক, আমি চট করে স্টেশন থেকে ঘুরে আসি। যাবার জন্য পা বাড়িয়েছি, ঠিক এই সময় বিপদটা ঘটল। বাঘা কোথায় ছিল আমাকে দেখেই ছুটে এলো, আর এসেই আমার ঘরে অচেনা একজনকে দেখে ভয়ঙ্কর চেঁচামেচি। পারলে নন্দকে প্রায় ছিঁড়ে খায় আর কি। আমি ধমকালাম, এই বাঘা, বাঘা, কী হচ্ছে? নন্দ আমারই লোক, ওকে এভাবে ধমকাচ্ছিস কেন? চিৎকার একটু থামলো, কিন্তু গলার ভিতর চাপা গড় গড় একটা আওয়াজ হয়েই চলল। শেষে আওয়াজটা একটু থামতে নন্দ বলল, আবার এসব কি তুমি জুটিয়েছ? কেন দাবাবু, বেশ তো ছিলে। বললাম, আমি কি আর জুটিয়েছি? এক ঝড়ের বিকেলে হঠাৎ কোত্থেকে নিজেই এসে হাজির, আর সেই থেকে এখানে আছে। করার মধ্যে আমি শুধু খেতে টেতে দেই আর একটু আদর টাদর করি, ব্যাস। কুকুরটা দুদিনেই আমার ভক্ত হয়ে গেল। তা কামড়ে টামড়ে দেবে না তো, যেভাবে চেঁচাচ্ছে? আরে না না, বাঘার মাথায় হাত রেখে বললাম, বাঘা, আমার দেখতে যেমন ব্যবহার করতি তেমনি সুন্দর। এতদিন আমরা দুজনে ছিলাম তো, এখন তোকে দেখে একটু হিংসা হচ্ছে। ও দুদিন গেলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুই হাত লাগা, আমি ঘুরে আসছি। রান্না টান্না করে রাখিস, জিনিসপত্র সব ঘরে আছে। সঙ্গে তাহলে ওটাকে নিয়ে যাও দাবাবু। নন্দ বলল, বাহ বাহ, কুকুর তো নয়, যেন বাঘের বাচ্চা। আচ্ছা আচ্ছা, তাই নিচ্ছি। এই চল রে বাঘা। কিন্তু বাঘা তবু নড়ে না, বরং বিপুল উদ্যমে আবার চিৎকার শুরু করে দিল। পাশের ঘরটাই স্টেশন মাস্টারে। বাঘার চিৎকারে তার স্ত্রী বেরিয়ে এলেন। কি হয়েছে সুদীপ? বাঘা আবার আজ এত চেঁচাচ্ছে কেন?
বললাম, নন্দর কথা বলেছিলাম না আপনাকে, সেই নন্দ হঠাৎ আজ উদয় হয়েছে, আর বাঘা ওকে দেখেই। ও তাই বলো। বৌদি হাসলেন। আমি ভাবলাম কি না কি হয়েছে। বলে বৌদি আবার ঘরে ঢুকতেই আমিও বাবাকে টেনে নিয়ে চললাম। নিলাম বটে, চিৎকার তবু থামাতে পারি না। মাঝে মাঝে একটু কমলেও গড় গড় আওয়াজ করে বিক্ষোভটা জানিয়েই চলল। বুঝলাম এখন ওকে ছাড়লে ও গিয়ে নির্ঘাত নন্দর পেছনে লাগবে। তার চেয়ে যতটা কম সময় পাওয়া যায় আটকে রাখাই ভালো। স্টেশনে এসে অফিস করে ঢুকে তাই বললাম, নে এখানে এবার চুপচাপ বসে থাক বাঘা, আমি যখন যাব তখন আমার সঙ্গে যাবি। বাঘা আপত্তি করল না, কি ভেবে নিচে বসে আমার চেয়ারের পাশেই চুপচাপ পড়ে রইল। মাস্টারমশাই বললেন, কি ব্যাপার আজ একেবারে ওকে নিয়ে এখানে? সব খুলে বললাম। স্টেশন মাস্টার জানালেন, যাক তাহলে তুমি হাঁপ ছেড়ে বাঁচলে এবার। নন্দ যখন এসে গেছে। আমি ঘাড় নাড়লাম। তারপর আস্তে আস্তে এক সময় কাজের ভেতরে ডুবে গেলাম। কাজ করতে করতে যে কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। খেয়াল হলো হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে প্রায় 1টা বাজে। এখন অন্তত ওঠা দরকার। নন্দটা আজ নতুন এসেছে, তাছাড়া খিদেও পেয়েছে প্রচণ্ড। সকালের দিকে আজ তো খাওয়াই হয়নি। দুপুরের দিকে ট্রেন থাকে না বলে মাস্টারমশাই এই সময়টা কোয়ার্টারে চলে যান। আমিও খানিকটা কাজ সেরে পোর্টার বানোয়ারির উপর দায়িত্ব দিয়ে বাড়িতে খেতে আসি। খেয়ে দিয়ে বই বগলে আবার স্টেশনে চলে আসি। আজও সেসব ভেবেই উঠছিলাম, কিন্তু বেরোবার মুখে খেয়াল হলো বাঘা নেই। কোথায় গেল? দিব্যি তো চেয়ারে পাশে চুপচাপ শুয়েছিল। এদিক ওদিক খুঁজলাম, ডাকলাম বার কয়েক, কিন্তু সাড়া না পেয়ে মনে হলো নিশ্চয়ই আমার নজর এড়িয়ে ও কোয়ার্টারেই চলে গেছে, আর গিয়ে এতক্ষণ হয়তো আবার নন্দের ওপর হামলা চালিয়েছে। তাড়াতাড়ি পা চালালাম, কিন্তু কোয়ার্টারে ফিরে দেখি সব চুপচাপ, কোথাও কোনো সাড়া তো নেই। নন্দ তবিয়াতে আছে। যাক, তাহলে এখানে আসেনি, অন্য কোথায় গেছে। নন্দ বলল, চটপট চান করে নাও দাদুবু, আমার রান্নাও হয়ে গেছে। আমি ততক্ষণ অবাক। ঘরের চারিদিকে তাকিয়ে দেখি সব কিছু কেমন ঝকঝকে। মাত্র কয়েকটি ঘন্টার মধ্যে ঘরটা যেন সুন্দর হয়ে উঠেছে, ভাবতেও পারিনি। আরও ভালো লাগলো ফিরে এসে ঠিক মতন রান্নাটাও দেখি রেডি। চটপট মাথায় জল ঢেলে চান সেরে সবে খেতে বসেছি, হঠাৎ কোত্থেকে এসে ঝাঁপিয়ে পড়ল বাঘা। আমার ভাতের থালা, ডিমের কারি, বেগুন ভাজা আর ডাল টাল উল্টে ফেলে দিয়ে প্রচণ্ড চিৎকারে নন্দকে আক্রমণ করতে লাগলো। মুহূর্তে আমার মেজাজটা গরম হয়ে উঠল। খিদের সময় খেতে বসেছি, তার উপর এমন সাজানো সব খাবার, একটা নির্বোধ জন্তুর গর্তুমিতে তা যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে কার না রাগ হয়। রাগে উত্তেজনায় দরজার মোটা খিলটা তুলে নিয়ে আমি ছুটলাম। বেশ আচ্ছাসে কয়েক ঘাপ বসিয়ে দিতে হবে, শিক্ষা না হলে হবে না বাঘাটার। কিন্তু দৌড়ে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে খিলটা তোলার আগেই দেখি নন্দ নেই। বাঘা শুধু চেঁচাচ্ছে, নন্দ, নন্দ কোথায় গেলি? আমি কয়েকবার ডাকতেই দেখি আমার পেছনে নন্দ, জ্বলন্ত দৃষ্টিতে বাঘার দিকে তাকিয়ে। ওকে সাবধান কর দাবাবু, না হলে ওকে আমি গলা টিপে মেরে ফেলবো। বাবা রে বাবা, কুকুর তো নয়, যেন বাঘ একটা। বাঘা তেড়ে আসছিল। এবার খিলটা তুলে একটা বাড়ি মারলাম। আঘাতটা কিন্তু বাঘার লেজের উপর গিয়ে পড়ল। খিলটা ছেড়ে ডান হাতের সঙ্গে সঙ্গে একটা চড় কষিয়ে দিলাম। চড়টা খেয়ে বাঘা আচমকা চুপ করে গেল, কিন্তু দাঁত বের করে নন্দের দিকে তাকিয়ে রইল। নন্দ বলল,
ও থাকলে আর আমার থাকা হবে না দাবাবু। হয় তুমি ওকে বিদায় করো, না হলে আমি চলে যাই। কি বলতে যাচ্ছিলাম, নন্দ আবার বলে উঠল, ছি ছি ছি, খিদের মুখে দুটি ভাত। তুমি বসো দাবাবু, আমি এক্ষুনি আবার সব করে দিচ্ছি। না না থাক, তোর আর কিছু করতে হবে না। বিকেলে গাড়ি আসার সময় হয়ে গেল, আমার এক্ষুনি স্টেশনে ছুটতে হবে বলে আলমারি থেকে একটা বই তুলে নিয়ে বেরিয়ে এলাম। কিন্তু স্টেশনে পৌঁছে চেয়ারে বসতে না বসতেই দেখি মাস্টারমশাই ছুটে আসছেন। কী ব্যাপার? মাস্টারমশাই তো আরও পরে আসেন, তার উপর এমন হন্তদন্ত হয়ে কেন আসছেন? আমি উঠে দরজার কাছে যেতেই মাস্টারমশাই উত্তেজিত হয়ে বললেন, শিগগিরই এসো সুদীপ, তোমার নন্দর সঙ্গে বাঘার আবার তুমুল লেগে গেছে। বোধ হয় এতক্ষণে বাঘা শেষ। মানে কি বলছেন দাদা? হ্যাঁ, সেটা বলার জন্যই তো ছুটে এসেছি। প্রচণ্ড চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে বেরিয়ে তোমার বারান্দায় উকি দিয়ে দেখি নন্দ বাঘার গলা টিপে ধরেছে। সে কি? মাস্টারমশাইকে রেখে আমি দৌড়ে গেলাম। বানোয়ারি আমার পেছনে পেছনে ছুটল, কিন্তু কোয়ার্টার কাছে পৌঁছে দেখি কোনো কিছু নেই। না নন্দর চিৎকার, না বাঘার তর্জন গর্জন। বারান্দায় উঠে নন্দকে ডাকতে ডাকতে ভেতরে ঢুকলাম। কোনো সাড়া নেই, ঘর ফাঁকা, রান্নাঘর ফাঁকা, এমনকি কোয়ার্টারের পেছনে কুয়োতলায় পেয়ারাতলায়ও কেউ নেই। চেঁচিয়ে আবার ডাকলাম, বাঘার নাম ধরেও চেঁচালাম। আমাদের দেখে বৌদি আগেই বেরিয়ে এসেছিল। খানিকটা হাঁকডাকের পর এগিয়ে এসে বললেন, কি নেই? না। আমি বললাম, কোথাও দেখছি না। বৌদি বললেন, আশ্চর্য, এই তো ছিল দুজনের তুমুল কাণ্ড। এই তো আমি তোমার দাদাকে পাঠালাম তোমাকে জানাতে, দেখো তো ভালো করে। দেখলাম বানোয়ারি আর আমি তন্ন তন্ন করে খুঁজলাম, না নেই। যেমন নন্দ তেমনি বাঘা, দুজনেই হঠাৎ উধাও। কিন্তু কোথায় গেল? যেতে পারেই বা কোথায়? খুব বেশিক্ষণ তো হয়নি আমি স্টেশনে গেছি। তার উপর মাস্টারমশাই তা দেখে গেছেন একটু আগে। এদিক ওদিক তাকাচ্ছিলাম, হঠাৎ বানোয়ারির চিৎকার করে উঠল। কুয়োতলার পেছনে জাম গাছের আড়ালে কি যেন দেখে আমাকে ডাকলো, মাস্টার বাবু, ও মাস্টার বাবু, আইয়ে আইয়ে ইধার আইয়ে। কিরে, কী হয়েছে রে বানোয়ারি? আমি দৌড়লাম, আর দৌড়ে গিয়ে যা দেখলাম তাতে চোখ কপালে উঠল। জাম গাছের পেছনে একটা ঘন ঝোপ, লম্বা লম্বা বাবুই ঘাসে জায়গাটা ছেয়ে আছে, আর তারই ভেতরে বাঘা শুয়ে শুয়ে ঠিক নয়, জেনে কেউ বাঘাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই মুখটা বাঁকানো, জিভটা লম্বা হয়ে বেরিয়ে এসেছে, আর চোখের মণি দুটোয় একটা আতঙ্ক। ভয়ঙ্কর কিছু একটা দেখে যেন চুপসে গেছে। কিন্তু কি হয়েছিল কি? মাস্টারমশাইয়ের কথায় মনে পড়ল, নন্দ বাঘার গলা টিপে ধরেছে। তবে কি নন্দই মেরে রেখে গেল কুকুরটাকে? একটু আগে আমাকেও বলেছিল বাঘাকে সাবধান করে দিতে, নাহলে ওর গলা টিপে মারবে। কিন্তু এত বড় সদাসই কুকুরটা মারল কী করে নন্দ? বানোয়ারিকে বললাম, এ নন্দেরই কাজ, নন্দই মেরে রেখেছে কুকুরটাকে। লেকিন কাহা কিয়া ওই লড়কা? কোথায় গেছে তা তো আমিও ভাবছি। বাঘাকে মারলই বা কেন? লাঠি দিয়ে ভয় তো দেখাতে পারত। দুপুর গেল, বিকেলও গেল, সন্ধে গড়িয়ে রাত্রি হলো, নন্দ তবু এলো না। বুঝলাম আর আসবেও না। অন্যায় করলেও বাঘা আমার আদরের কুকুর, সেই কুকুরকে মেরে ফেলে মুখ দেখাবে কি করে সে? কাজেই ও আসার আর প্রশ্নই ওঠে না। বলা বাহুল্য, নন্দ আর এলো না। তবে দিন দশেক বাদে একটা চিঠি এলো, তাতে নন্দর দেশের ছাপা মারা। পাঠিয়েছে নন্দর মামা। লিখেছে, দিন কয়েক আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে নন্দ। জ্বর থেকে উঠে সে নাকি তোমার কাছেই আসছিল।
কিন্তু হাইওয়ে থেকে বাসে ওঠার কিছুক্ষণ বাদেই একটা গাছের সঙ্গে বাসটা ধাক্কা মারে। নন্দ সামনে ছিল, সঙ্গে সঙ্গেই মারা যায়। চিঠিটা পড়ে চমকে উঠলাম। তাড়াতাড়ি বুকিং কাউন্টারের পাশে দেওয়ালে ক্যালেন্ডারটা দেখতে গিয়ে দেখি নন্দ যেদিন এখানে এলো সেটা ছিল 10 আগে সেই দিনটি, যেদিন বাড়ি থেকে বেরিয়ে ও বাসে উঠেছিল।